মাঝ রাত্রে আমরা কতটা সেফ, সেই প্রশ্ন বারবারই উঠে এসেছে। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে আরো একটা প্রশ্ন উঠে আসে, সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও কতটা সেফ, সেই নিয়েও কিন্তু বহুবার আমরা দেখতে পেয়েছি যে বহু নিউজ উঠে এসেছে। কিন্তু এই মুহূর্তে আমার পাশে যারা রয়েছেন, আপনারা ইতিমধ্যেই দেখবেন সোশ্যাল মিডিয়ায় তাদের ইতিমধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে, এবং কারণটা ভীষণ অবাক করা। কারণ তারা তাদের অভিনয়ের জন্য ঠিক যতটা ভালোবাসা পেয়েছেন, এবার তারা আরো একটা ভালো কাজের জন্য যখন এগিয়ে এসেছেন, তখন সেখানে তারা হেনস্থার শিকার, এবং সেটা নিয়ে তারা যথেষ্টভাবেই এই মুহূর্তে বোধহয় বলা যেতে পারে আতঙ্কিত। ডিস্টার্ব, মানে খুব ডিস্টার্ব যে একটা ভালো কাজ করতে গেলে যে এত প্রবলেম ফেস করতে হয়। এবং মানে এইটা, এবং কাদের থেকে, যাদের তথাকথিত ভাবে আমরা সফিস্টিকেটেড বলে থাকি, শিক্ষিত মানে উইথ পেডিগ্রি, এই সবকিছু আমরা বলে থাকি, স্যুট প্যান্ট পরা লোকজন, তারা আর কি মানে এমন বিহেভ করছে, মানে যেন একটা অদ্ভুত, মানে কোনো পেডিগ্রি নেই বেসিক্যালি। ঠিক আছে, মানে হঠাৎ করে একটা বড় ফ্লাইট কিনে সেখানে থাকতে শুরু করেছে, বিষয়টা সেরকম মনে হচ্ছে। তো এবার এইটা দেখে আমরা বেশি সারপ্রাইজ এবং ডিস্টার্ব, যে এইটা যদি এইখানে এরকম লোকজন করতে পারে, তাহলে বাকি সাধারণ মানুষের সাথে আর আমাদের সাথে যদি হতে পারে, তাহলে বাকি সাধারণ মানুষ কতটা মানে সেফ। আর কলকাতা নাকি সেফেস্ট সিটি, মানে আমি খুব অবাক হয়ে গেলাম যে এরা মানে ওপেনলি এরকম বয়স্ক লোকজন তারা এরকম মারধর করতে পারে, তাদের ভেতরে এরকম ক্রিমিনাল, তারা এরকম ক্রিমিনাল মাইন্ডেড, আমি ভাবতেও পারি না। সত্যি কতখানি নিষ্ঠুর হলে পরে ওদের স্ট্র্যাটেজি হচ্ছে কুকুরগুলোকে না খেতে দিয়ে মেরে ফেলা, যাতে মাল্টিপ্লিকেশন না হয়। এবং ড্রাঙ্ক অবস্থায় একজন মহিলার ওপরে, মেয়ের উপরে হাত তোলা। ঠিক আছে, মানে যেখানে আমাদের মাননীয়া এটা বলে দিয়েছেন যে কোনো অবলা প্রাণীর উপরে কোনো অত্যাচার হবে না, বা উই নিড টু টেক কেয়ার অফ দেম, সেইখানে তার উপরে গিয়ে মানে তারা নিজেকে কি মনে করে যে তার উপরে গিয়ে তারা ডিকটেট করছে যে আমরা কি করব কি করব না। ঠিক আছে, প্লাস আবার ড্রাঙ্ক অবস্থায় ওর উপরে হাত তোলা, মানে এমনি হাতাহাতিতে আমরা, কারণ সবার আগে আমি আমার ফেসবুক লাইভ যারা দেখেছো তারা দেখতেই পাবে যে হিটেড ডিসকাশন তখন শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করেই এই বাচ্চাটা, আমার ভাই চন্দন, ওকেই সবার আগে সজোরে একটা লাথি মেরে ওরা মাটিতে ফেলে দেয়। সেটা আছে ফেসবুকে, যে সবার আগে ওরাই শুরু করলো ঘটনাটা। আমরা কিন্তু কেউ মারধর করিও নি, মারপিট করার জায়গাতে আমরা ছিলাম না, কারণ আমরা এতটাই মানে শক্ত হয়ে গেছিলাম। হঠাৎ করে ওকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে কিল চল লাথি ঘুষি ওকে মারছে। শুরুটা হলো কোথা থেকে? শুরুটা ওই যে খাবারটা হাতে, ফিডিং এর বালতিটা ছিল, বললে এখানে কি করতে এসেছেন? আমরা বললাম ফিট করাতে এসেছি। যে না, এখানে ফিট করা যাবে না, এখানে রাস্তার কুকুর আমাদের পাড়ার লোককে কামড়েছে, এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এখানে কোনো ফিডিং হবে না। আমি বলছি আপনি তাহলে নিউটার করান। না, আমাদের দায়িত্ব না, আপনাদের দায়িত্ব। আমি বলছি আমরা তো আমাদের দায়িত্ব যেখানে আমরা থাকি বা আমরা শুটিং করি সেখানে পালন করেছি, আপনারাও তো দায়িত্ব নেবেন আপনাদের পাড়ায়। আমি ফোন নাম্বার দিচ্ছি, আপনার দায়িত্ব নিয়ে সেটা নিউটারিং এর ব্যবস্থা করে দিন। আচ্ছা দিন। যখন দিতে গেলাম বলছে না এটা আমাদের দায়িত্ব না, পাবলিকের দায়িত্ব। বলছে আপনি কি পাবলিক নন? মানে এইভাবে শুরু হলো। তখন ব্যাপারটা আস্তে আস্তে হচ্ছিল। আমি বললাম কি অসভ্যের মতো আচরণ, কি অসভ্যতম। কোথায় লেখা আছে, কোথায় কোন রুল বুকে লেখা আছে যে রাস্তার কুকুরদেরকে খেতে দেওয়া যাবে না? আমরা বাথরুম করবো, হিসু করবো, পটি করবো, রাস্তায় পান গুটখা ফেলবো, খাবারের প্যাকেট ফেলবো, এগুলো সব রাস্তা নোংরা করা যায়, কিন্তু পথ কুকুররা খেলে পরে আর পটি করলে পরেই প্রবলেম হয়ে যাবে? মানে আমি তো জানি না, মানে এটা। আর আমরা একদম পরিষ্কার ভাবে প্লেটে রাস্তার ধারে ধারে খেতে দিচ্ছিলাম, আবার প্লেটগুলোকে কুড়িয়েও নিচ্ছিলাম যাতে রাস্তা নোংরা না হয়। সেটা আমার অলরেডি ফেসবুক স্টোরিতেও আছে, যেটা রাস্তার ধারে ধারে ওদেরকে খেতে দেওয়া হয়েছে। কারণ নিজেদেরই মনে হয় যে ঠিক আছে, ভালো কাজ যখন করতে যাচ্ছি সেটা জায়গাটাকে নোংরা করে করবো, জায়গাটাকে পরিষ্কার রাখাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলোও মাথায় রেখে এগোচ্ছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা কোথাও গিয়ে তাদের একটা ফ্রাস্ট্রেশন, যে এত মানুষ আমাদের চেনে বা ভালোবাসে, এবং আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি এবং সেই ভালো কাজটা আমরা করতে পারবো না। কারণ এতদিন ধরে চন্দন যখন গেছে তখন কিন্তু কোনো সমস্যা হয়নি। এটাই আমি জানতে চাইছিলাম যে ওদের আগেও গিয়েছে। হ্যাঁ, আগে অনেকবার গেছি, সপ্তাহে 1 থেকে 2 বার আমি যাই খাওয়াতে, তখন কেউ আসে না, কেউ কোনো কথা বলে না। কিন্তু কাল এমনি কেন হলো আমি নিজেও বুঝতে পারছি না। মানে তারা তোমাকে চেনেন? চেনেই না, ওদের আগে কখনো আমি দেখিও নি। আমি যখন খাওয়াতে যাই কেউ থাকেও না। কালকে প্রথমবার মুখোমুখি হলে তোমরা আর কি, এবং ক্লাব থেকে বেরোলো বয়স্ক লোক। ওখানে আশেপাশে কিছু লোকজন বলছিল যে তারা আমাদের সাপোর্টে ছিল, তারা বারবার প্রবলেম ক্রিয়েটার্স, মানে এমনি তারাও খাওয়াতে গেলে এরা প্রচন্ড প্রবলেম করে। মানে আমরা জানি না, পৃথিবীটাকে আমার মনে হচ্ছে ওরা নিজেদের বাবার সম্পত্তি মনে করে। এবং 2-3 জন ছেলে ওখানকার লোকাল ভাই, তারা দাঁড়িয়েছিল রীতিমতো, মানে আমাদের 10:30টার সময় ঘটনাটা ঘটেছে, আমরা আবার যখন ওখানে পৌঁছেছি তখন বেশ রাত হয়েছে। ওইখানে ছেলেটি দাঁড়িয়েছিল পুলিশকে সঠিক কি ঘটনাটা ঘটেছে সেটা জানাবার জন্য। আমার সেই ভাইয়ের নামটা ওর কাছে
কাছে আছে। কন্ট্যাক্টর কিন্তু ভাইয়ের খুব নামটা ভালো মনে লাগলো, পাচ্ছি, আমি খুব বললাম ভালো যে লাগলো যে দেখো তুমি দাঁড়িয়েছিল যে এখানে অন্যায়ের থাকো, মানে অবিচারটা যেটা মানে হয়েছে এই আমাদের উপরে। লোকালিটিতে থেকে তুমি বলছো তোমার কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছে যে আমাদের কোনো দোষ ছিল না, আমরা শুধুমাত্র খাওয়াতে এসেছিলাম, আর ওনারা এরকম যাতা ভাবে মারধর করেছে। তারপর যখন ইন্দ্রকে মারধর করতে শুরু করে তখন তো আমি দিশেহারা হয়ে মানে আমি বুঝতে পারছি, তখন আমি ফেসবুক লাইভটাকে বন্ধ করে দিই, কেন আমি কাকে বাঁচাবো, আমার বরকে এভাবে মারছে, আমার ছোট ভাইটাকে এভাবে মারছে। তখন আমি গিয়ে একজনের পিঠে সজোরে মারি, তখন দেখি আরেকজন লোক আমার পিঠে সজোরে মারে। মানে আমার একটাই ওই জিনিস অবাক লাগছে, ওনারা যে বয়সের আর কি, ওনাদেরও তো ছেলে মেয়ে আছে বাড়িতে, ঠিক আছে, ওনাদেরও ছেলে মেয়ে, একজন তো লাঠি নিয়ে এসেছিল মারবে বলে। ফিমেল মেম্বার্স আছে, তো তারাও কি ওদের সাথে ওই একই আচরণ করে? আমার সেটা কারণ আমি তাকে যাকে মেরেছি তাকে আমি মারতে বাধ্য হয়েছি, কারণ তখন আমার হাজবেন্ডকে সবাই মানে উজ যেমন ঘিরে ধরে না তার মানে শিকার করার জন্য, ওকে মানে সবাই মিলে 10-15 জন মিলে ঘিরে ধরে কিল চড় লাথি ঘুষি মেরে যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না কি করে ছাড়াবো ওকে ওখান থেকে। এবং তোমার গায়ে যিনি হাত তুলেছেন তিনি একজন লোক। একজন লোক, তার ছবিও আমার কাছে আছে। তিনি প্রথমে আমাকে ওই ফেসবুক লাইভেও থ্রেট করছিল, পিটিয়ে লাল করে দেবো। উনি ওনাকেই বোধহয় ড্রিঙ্কসটা সব থেকে বেশি এফেক্ট করেছে আর কি। তোমরা সেটা বুঝেছিলেন যে তারা প্রথমে বুঝতে পারিনি, ওনাকে দেখে কিন্তু বুঝতে ওনাদের পেরেছি ব্যবহার আর এবং কি, কথাবার্তা দেখে মনে হচ্ছিল যে ওনার চোখ ওনারা দেখে বোঝা স্টেবল না। যাচ্ছিল যে একদম মানে ইনটক্সিকেটেড অবস্থায় আছে, এবং ওই যে থ্রেট দিচ্ছে এই করছে, বাকিরাও ইনফ্যাক্ট সবাই একটু চেষ্টা করছিল যাতে অ্যাভয়েড করা যায়, কিন্তু তারপরে দেখলাম যে উনি ওই সেন্সে নেই আর কি, ঠিক আছে। এটা যে মোটামুটি একটা যে গ্রুপে শুরু হয়েছিল বিষয়টা আর কি, সেইটা গিয়ে থামলোটা কিভাবে? মানে আমরা দেখলাম যে ওখানে কয়েকজন স্থানীয় মহিলারা ছিলেন যারা মহিলারা এসে আমাদেরকে ওখান থেকে রেস্কিউ করে, আপনারা যান, আচ্ছা যেখানে কি কমপ্লেন করবেন করবেন, থানায় যান, থানা যেখান থেকে বেরোন বলে বলে ওই স্থানীয় মহিলারা আমাদেরকে ওখান থেকে বার করেছে, নইলে পরে কেউ আর কেউ রেস্কিউ করতে আসেনি। ওখান থেকে বেরোনো মানে মুশকিলটা অন্য জায়গায়, কারণ বিষয়টা হচ্ছে যে ওখানে কিন্তু প্রত্যেকে যা আছে তাদেরকে যদি ইন্ডিভিজুয়ালি আমরা ধরি তাহলে কিন্তু ওনাদের সেই ধক নেই মারপিট করার, যেহেতু দেখেছে একজন শুরু করেছে বাকিরা একদম মানে 15-20 জন ইউজ মানে কথা বলতে হয় যে 2:20, এটা আমি তো নিজেকে কাউন্ট করছি না, মানে ওরা 2 জন আর 20 জন লোক, 2:20। না একা ওনাদের একার এই মানে এই আচরণ করার সেই ক্ষমতা বা সেই ধক নেই, আই এম শিওর, কিন্তু যেই দেখেছে একজন শুরু করেছে বাকিরা আর কি মানে সেটাতে জয়েন ইন করেছে, নিজেদের জীবনের যত ফ্রাস্ট্রেশন আছে, ঠিক আছে, সেই সমস্ত ফ্রাস্ট্রেশন আর কি দেখাবে একজন কারোর উপরে, যাকে সবার ছবিগুলো আমার কাছে আছে, সেগুলো আমি শেয়ার সবাই ইয়ে করে, প্লাস তারা ভালো কাজও করছে এবং সেই ভালো কাজ দ্বারাও তারা প্রশংসিত হচ্ছে, ঠিক আছে। তো এটা আমার মনে হয় যে একটা মেজর ফ্রাস্ট্রেশন ইন देयर লাইফস। তারা কি তোমাদের চেনেন? মানে তোমরা যে অভিনয়ের সঙ্গে যুক্ত বা কেউ বলছিল সিরিয়াল করে এখানে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে এসেছে, সবাই জানে যে আমরা বড় বউ, রাত্রিবেলা নাকি খাবারের বালতি নিয়ে কি ওখানে ফুর্তি করতে গেছিলাম। কারা চেনে না সেটা আমার কাছে প্রশ্ন না, আমরা খুবই ছোট মানুষজন, আমরা সাধারণ মানুষ, চেনা পরিচিতির ব্যাপার না। কেউ যদি একটা অচেনা মানুষের যদি আজকে ও যদি খাওয়াতে যাবে, খাওয়াতে গেলে তাকে মার খেতে হবে, এটা তো হতে পারে না, এই হুলিগানিজম তো হতে পারে না। বলবো বারবার প্রার্থনা করছি যে এরকম লোকজন ভর্তি, এরকম লোকজনকে আর বোঝাতে যাবেন না, ঠিক আছে, একদম এক ঘরে করে দিন, একদম গোটা মানে একটা আলাদা কমিউনিটি তৈরি হয়ে যাক আর কি, যে এক ঘরে করে দিন। কারণ আমি যেটা বুঝতে পারলাম এনাদের বোঝানোটা সম্ভব নয়, এনাদের চিন্তাধারা, এনাদের পেডিগ্রি এটা এলাও করে না, এনাদের এলাও করে না যে এই ধরন এইভাবে ভাবতে আর কি। পুলিশের কাছে তোমরা নিশ্চয়ই ডায়েরি করেছো, তারা কি রেসপন্স করছেন এখন অব্দি? কি রয়েছে এখন অব্দি অ্যাকশন কি না হয়েছে আমি জানি না ঠিক, কিন্তু 3টের পরে স্যার বলেছেন তো কসবা থানাতে গিয়ে এফআইআর এর কপিটা কালেক্ট করতে, কিন্তু কাল থেকে পুলিশ যথেষ্ট ভাবে আমাদেরকে হেল্প করেছেন। কসবাতেও অনেকগুলো, থানাতেও অনেকগুলো অবলা বাচ্চা যারা ওনারাই রেস্কিউ করেছেন, ওনারাই খেতে দেন, ওনারা যে এখনো পুলিশ যে এখনো মারধর খায়নি রাজডাঙ্গার লোকের থেকে, এটাই আমি ওখানে হাসছিলাম যে ওনারাও তো অবলা পশুদেরকে হেল্প করছেন, ট্রিটমেন্ট করান, রেস্কিউ করান, ওনারা যথেষ্ট হেল্প করেছেন। এবং আমি মাননীয়ার কাছেও রিকোয়েস্ট করবো, প্লিজ মানে আপনি দেখুন ব্যাপারটা, আপনিই পারবেন এই সুবিচার আমাদেরকে পাওয়াতে, আর লোকাল প্রশাসনকেও বলবো আমাদের পাশে থাকতে, আর আমাদের বন্ধুদেরও বলবো আমাদের পাশে থাকতে, প্লিজ। শান্তনিদি, রিসেন্টলি আমরা জানতে পেরেছিলাম তুমি একটা মেজর শরীর খারাপ থেকে ব্যাক করেছো, এবং তারপর সবাই আর কি অপেক্ষায় ছিলেন এরকম একটা শরীর খারাপ থেকে। তুমি কতটা ট্রমাটাইজ সেটা এখন শুনতে পাবো? প্রচন্ড ট্রমাটাইজ, মানে স্ট্রিক্টলি, মানে আমার তো নিউরোসায়েন্সের ট্রিটমেন্ট চলে, মানে স্ট্রিক্টলি এটা রয়েছে যে স্ট্রোকের পরে প্রথম 6 মান্থস আর কি ভেরি ক্রুশিয়াল, কোন রকম কোনো স্ট্রেস বা কোনো কিছু হাইপার হওয়া তো যাবেই না। কালকে আমার সত্যি মেজর চান্স ছিল যে মানে হ্যাঁ, মানে আরেকটা আর কি আমার মানে
অ্যাটাক স্ট্রোক, আরেকটা হওয়াটা হ্যামারেজ হওয়ার একটা মেজর চান্স ছিল না, কারণ ডক্টরের বারবার এটা ছিল যে প্রথম 6 মান্থস আর ভেরি ক্রুশিয়াল, একটা বছর পার হোক এমনিতেও আমাকে স্ট্রোক প্রিভেনশনের জন্য যে মেডিসিন দেওয়া সেটা লাইফ লং খেয়ে যেতে হবে, কারণ এত ইয়াং স্টেজে আমার যেহেতু স্ট্রোক হয়েছে, মেডিকেলি এরকম এতটা মেজর স্ট্রোক এরকম বয়সে হয় না। তো সেই জায়গা থেকে আমাকে মানে বারবারই প্রিকশন মানে বারবারই বলা রয়েছে যে তুমি কোনো স্ট্রেস নেবে না, কোনো টেনশন এক্সাইটমেন্ট চিৎকার চেঁচামেচি একদম না। মানে কালকে আমার গা হাত পা কাঁপছে, আমি যখন চোখের সামনে দেখতে পাচ্ছি আমার হাজবেন্ডের এই অবস্থা, কাল থেকে শরীরটা খুবই খারাপ। তো আমি ম্যামের কাছে যাব, মানে মানে নিউরোসায়েন্স আমাকে যেতে হবে, কারণ আমার শরীর খুব একটা ঠিক নেই। ইন্দ্রনীলদা, তোমারও আমরা দেখতে পাচ্ছিলাম যে মানে যেভাবে মারা হয়েছে এবং মানে রক্ত বেরোচ্ছিল তোমার নাক থেকে, যেটা আমরা জানি। হ্যাঁ, মানে ভেতরে একটা, আমি তো ভেবেছিলাম বোধহয় নাকে, কারণ এই চশমাটা বারবার যেই পড়ছে একটা অদ্ভুত যন্ত্রণা করছে এবং মাঝখানে একটু ব্রিথ করতে একটু অসুবিধা হচ্ছিল তখন, সেই মোমেন্টে আর কি। তো আমি যেটা বুঝলাম যে হ্যাঁ ইয়ে হয়েছে, এবং পরে চেক আপ করে দেখলাম যে হ্যাঁ ইন্টারনাল একটা ইয়ে হয়েছে, একটা ইনজুরি হয়েছে। তবে মানে আমার মনে হচ্ছে হ্যাঁ বাকি তো আনঅ্যাকাউন্টেড আর কি, কিল চর ঘুষিলাতি পড়েছে, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমার থেকেও আমি বলবো যে বেশি মার খেয়েছে হচ্ছে চন্দন। তো সেই ও ক্ষেত্রে মানে- দাদাকে বাঁচাতে গিয়ে আরো হ্যাঁ, কিলচর আমাকে লাথি বাঁচাতে ঘুষি, গিয়ে মানে আরো বৌদি ইয়ে দাদাকে হয়েছে, কাকে এবং বাঁচাবে আবার বুঝতে অবাক, পারছে না। মানে অবাক, সব থেকে অবাক কাণ্ড হচ্ছে যে ও আর কি ওর গায়েও হাত তুলেছে আর কি, মানে আমার সেটাই অবাক লাগছে যে যাকে মানে আমার মনে হয় যে এরকম কাজ যারা করে তারা ডেফিনেটলি এটা রিটার্ন তো পাবে, এবং আমরা চেষ্টা করব আইনত ভাবে যতটা সেই রিটার্নটা দেওয়া যায়। তোরা ঠিক সবাই আছে। আমাদের পাশে ছিলিস, থ্যাংক ইউ সো মাচ। আমি সকালবেলা সবাইকে জানিয়েছি এভাবেই পাশে থাকি, সবাই প্লিজ আমাদের পাশে থেকো, মানে তোমাদের সাপোর্ট ছাড়া না এই অন্যায় যেটা হয়েছে এই সুবিচারটা পাওয়াটা খুব দরকার, এবং বলে এই ক্রিমিনাল গুলো না মানে পার এরকম পেয়ে যাবে। মানসিকতার লোকজনের মনে একটা আতঙ্ক দরকার, আমরা যা দরকার। খুশি তাই করতে পারবো না, 10 বার যাতে ভাবে যে এটা করার আগে 10 বার ভাববে যে এইটার কনসিকুয়েন্সেসটা কি হতে পারে। সেই Exactly. আমরা চেষ্টা করব যাতে সেই দৃষ্টান্তমূলক একটা স্টেপ আমরা এনশিওর করতে পারি, কারণ এটা কোথাও সেটা গিয়ে আমার মনে হচ্ছে যে আমাদের দায়িত্ব। তোমরা ছাড়া সেটা পসিবল না। অ্যাবসলিউটলি, একেবারেই, আমরাও সেই দিকেই নজর রাখবো, যাতে অবশ্যই প্রচুর মানুষ এটার অপেক্ষায় রয়েছেন যে ঠিক কি বিচার হতে চলেছে, সেই দিকেই সবার নজর থাকবে। এবং খুব অদ্ভুতভাবে মানে এখন আমরা সেই পরিবেশটায় রয়েছি যেখানে হচ্ছে সুস্থ পরিবেশকে সুস্থভাবে বলা যায় না, কারণ আমরা নিজেরাই মানুষরা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছি, সুস্থভাবে জীবনটাকে চালাতে হয়তো পারি না, ভাবতে হয়তো পারি না। তবে সবকিছুরই একটা ন্যায়ের পথ রয়েছে, ঠিক সেই পথেই তারা এবার হাঁটার দিকে ভাবছেন। কি হতে চলেছে সেই দিকে তো নজর থাকবে, আর এরকমই আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।